সব আচারের সেরা আচার হচ্ছে এই কাশ্মীরি আমের আচার, তাই তো একে আমের আচারের রাজা বলা হয়ে থাকে। এই আচারটা তৈরি করতে মাত্র কয়েকটি উপকরণ লাগে, যা কিনা সবার ঘরেই থাকে। সহজেই আপনারা কিভাবে শর্টকাটে এই রেসিপিটা তৈরি করবেন সেটিই দেখিয়ে দিব। এই রেসিপিটি করার জন্য আমার লাগবে শক্ত আটিযুক্ত কাঁচা আম। তাই আমি গাছ থেকে বড় যে আমগুলো সেগুলো পেরে নিচ্ছি। এখানে আমি বড় দেখে 3টা আম নিয়েছি। এই আমগুলোকে ওজন করেছি, এগুলোর ওজন হয়েছে প্রায় 800 গ্রাম। এবার আমগুলোকে আমি কেটে নিচ্ছি। এবার আমি আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি বটির সাহায্যে। আপনারা এখানে ছুরি বা পিলার ব্যবহার করতে পারেন, তবে আমগুলো এমন ভাবে ছিলতে হবে যাতে করে আমের ভিতরের সবুজ অংশগুলো না থাকে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। সবুজ অংশটা থাকলে আমের উপরের চামড়াটা একদমই শক্ত হয়ে যাবে, তাই আমের উপরের সবুজ অংশটা রাখা যাবে না। আমি কিন্তু ভালোভাবে আমটাকে ছিলে নিয়েছি। এবার আমি আমটাকে কেটে দেখাচ্ছি। এই আমটাকে আমি 6 টুকরো করে কেটে নেব। যেহেতু আমটা বড় তাই 6 টুকরো করে কেটে নিচ্ছি। আরেকটা কথা বলছি, আমের ভেতরে কিন্তু আটি থাকতে হবে, মানে এই অংশটা শক্ত হতে হবে, তাহলে আমগুলো শিরায় দিলে আর ভেঙে যাবে না। কচি আম দিয়ে কিন্তু একদমই এই আচারটা করতে যাবেন না। আমি আবারও বলছি, আমগুলো কিন্তু আটি শক্ত হতে হবে। আপনারা আপনাদের আমের সাইজ বুঝে তারপরে টুকরো করে নেবেন। আমি সবগুলো আম এখানে কেটে নিয়েছি। আমি 3টা আমকেই 6 টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি 1 টুকরো আদা নিয়েছি। এবার এই আদাটাকে আমি ভাজির মতো কেটে নিব, মানে কুচিয়ে কেটে নিব, যেটাকে বলে জুলিয়ান কাট দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো আদার সাইজটা বড় ছোট করতে পারেন। আমি এইভাবে কেটে নিয়েছি। আমার গাছের এই আমগুলো অতিরিক্ত টক, তাই এখানে আমি 1 চা চামচ লবণ দিয়ে আমগুলোকে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি। অনেক আম আছে কাঁচা থাকতে কিছুটা টক মিষ্টি লাগে, সেগুলোকে পানিতে ভিজিয়ে রাখার দরকার নাই, সরাসরি ধুয়ে নিলেই হবে। আমের পানিটা ঝরিয়ে আমি পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়েছি। আপনারা চাইলে ফ্যানের বাতাসে শুকিয়েও নিতে পারেন। এর ভেতরে আমি শুকনো মরিচগুলোকে এইভাবে কেটে নিয়েছি লম্বাটে করে। আপনারা চাইলে গোল গোল করেও কেটে নিতে পারেন, তবে বিচিগুলো ফেলে দিতে হবে। এখানে আমি 700 গ্রাম সাদা চিনি নিয়েছি। এই আচারটার নিয়ম হচ্ছে যতটুকু আম ততটুকু চিনি নিতে হবে। আমের খোসা এবং আটি সহ আমটা ছিল 800 গ্রাম। আটি আর খোসা ফেলে আমগুলো মেবি 700 গ্রাম হয়েছে, তাই আমি 100 গ্রাম চিনি কম নিয়েছি। এবার আমি হাঁড়িতে চিনিগুলো ঢেলে দিচ্ছি। এখানে আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। শুরুতেই চিনির ভেতরে বেশি করে পানি দেওয়া যাবে না, কারণ আম দেওয়ার পরে আম থেকে পানি ছাড়বে, তাই প্রথম অবস্থায় অল্প একটু পানি দিতে হবে। দেখতেই পাচ্ছেন চিনিটা গলে গেছে। এবার এর ভেতরে আমি দিয়ে দিব আদা। আদাটা দিয়ে 2-3 মিনিট চিনিটাকে জাল করব, যাতে করে আদার সুন্দর একটা ফ্লেভার আসে। আদাটাকে 2-3 মিনিট আমি জাল করে নিয়েছি, সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এবার এর ভেতরে আমগুলো দিয়ে দিতে হবে। চিনির পরিমাণটাতে যদি আপনাদের ডাউট লেগে থাকে, সেক্ষেত্রে আপনারা আমটা মেপে তারপর চিনিটা দিবেন। যতটুকু আম ততটুকু চিনি দিয়ে দিবেন। আর খেয়াল রাখতে হবে আমগুলো যেন শিরাতে ডুবে থাকে। এখানে এখন আমি মাত্র আমগুলো দিয়েছি। আমগুলো যখন বলক আসবে তখন আমের ভেতরে যে অতিরিক্ত পানিটা আছে সেটা কিন্তু বের হয়ে যাবে। আমগুলো দিয়ে চুলার আঁচটাকে কিন্তু আমি বাড়িয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন আমের মধ্যে বলক চলে আসছে আর পানিটা কিন্তু ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমগুলো কিন্তু শিরায় ভেসে আছে। যদি দেখেন যে আমগুলো থেকে পানি ছাড়ার পরেও আমগুলো শিরাতে ভিজছে না, সেক্ষেত্রে আপনারা আরো 1 কাপ পানি দিয়ে দিবেন, যাতে করে আমগুলো চিনির শিরায় ডুবে থাকে। শুরুতে আমি অতিরিক্ত পানি দিইনি, কারণ এই শিরাগুলো টানাতে টানাতে অনেক সময় লেগে যাবে, তাই শুধু শুধু এত পানি দিয়ে শিরা টানানোর তো কোনো দরকার নাই। আর আমগুলো অতিরিক্ত জাল করলে দেখবেন যে আমগুলোর কালারটাও নষ্ট হয়ে যাবে, আর যে একটা সুন্দর একটা গ্রান ওইটাও কিন্তু ভালো থাকবে না। এ পর্যায়ে চুলার আঁচটাকে কিন্তু আমি মাঝারি করে দিয়েছি, মানে হচ্ছে লো থেকে একটু বাড়িয়ে দিয়েছি। আর আমগুলোকে আমি হাতল ধরে এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, এতে করে আমগুলো আর ভেঙে যাবে না, কারণ এই অবস্থায় আমগুলো অনেক নরম আছে। চামচ দিয়ে নেড়ে চেড়ে দিলে আমগুলো ভেঙে যাবে। আমগুলোকে 20 মিনিট জাল করার পরে দেখতেই পাচ্ছেন আমের মধ্যে সুন্দর একটা কালার চলে আসছে। এই আচারটা শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটা কিন্তু লো থেকে একটু বাড়িয়ে রাখতে হবে, এতে করে চিনির শিরাগুলো আমের ভিতরে সুন্দরভাবে ঢুকে যাবে। যখন দেখবেন যে চিনির শিরাটা ঘন হয়ে গেছে, তখন এর ভেতরে দিয়ে দিতে হবে কেটে রাখা শুকনো মরিচ। আর দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু চিনির শিরা খেয়ে একদম স্বচ্ছ হয়ে গেছে। যারা আমের শিরাটা খেতে পছন্দ করেন তারা এই পর্যায়ে আমগুলোতে ভিনেগার এবং লবণ চেক করে নামিয়ে নিতে পারেন। তবে আমি শিরাটা একদম আমের গায়ে গায়ে মাখা মাখা রাখবো, কারণ এই শিরাটা পরে খাওয়া হয় না, মিষ্টির মতো ফেলে দিতে হয়। কারণ আমি যতটুকু আচার বানিয়েছি এটা এক বসাতেই শেষ হয়ে যাবে আর এই শিরাগুলো থেকে যাবে। আমি এই আমটাকে আরো 10 মিনিট জাল করব, মানে যতক্ষণ না পর্যন্ত আমের শিরাটা এরকম ঘন হয়ে আসে। দেখতেই পাচ্ছেন শিরাটা কিন্তু ঘন হয়ে আসছে। এ পর্যায়ে অনেকেই ভাবতে পারেন যে চিনিটা আবার দলা পেকে যায় কিনা। আসলে দলা পেকে যাবে না, কারণ আম তো টক
টক জিনিসে কখনোই কিন্তু চিনি দলা পেকে যায় না। এবার আমি এর ভেতরে 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিয়েছি, মানে হচ্ছে সাদা সিরকাটা দিয়েছি। এতে করে আমগুলো দীর্ঘদিন ভালো থাকবে। আর দিয়ে দিচ্ছি লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো আচারে লবণটা দিয়ে দিবেন। এবার আমি প্যানের হাতল ধরে ভিনেগার আর লবণটাকে মিশিয়ে নিচ্ছি। এবার চুলার আঁচটাকে মাঝারি করে দিয়ে 2 মিনিট আমি এই আচারটাকে জাল করে নিব। আর দেখতেই পাচ্ছেন আচারের মধ্যে সুন্দর একটা কালার আসছে। আর এটাই হচ্ছে কাশ্মীরি আমের আচারের আসল কালার। অনেকেই আছেন লাল চিনি ব্যবহার করে আমটাকে লাল করে ফেলেন। আসলে কি কাশ্মীরি আচারটা এতটা লাল হবে? এবার আমি চুলার আঁচটাকে অফ করে দিব। এবার আমি এই আচারটাকে রেস্টে রেখে দিব 2 ঘন্টার মতো। 2 ঘন্টা পর আমি আচারটাকে সার্ভ করে দেখাচ্ছি। আমার আমের গায়ে শিরাগুলো এত সুন্দরভাবে লেগে আছে, মানে মাখো মাখো হয়ে রয়েছে। আর আমের কালারটা মাশাআল্লাহ অনেক লোভনীয় হয়েছে, আর খেতেও অনেক মজার হয়েছিল। আমি যতটুকুন আমের আচার বানিয়েছি 1 নিমেষেই কিন্তু শেষ হয়ে গেছে। এই আচারটার বিশেষত্ব হচ্ছে আচারটা আস্তই থাকবে, কিন্তু একদম সফট, মুখে দিলেই মিলিয়ে যাবে। আমরা যেরকম আমের মোরব্বাটা খাই ওরকম কচকচা হবে না, একদমই সফট হবে। আর আমি শিরাটা আমের গায়ে মাখো মাখো রেখেছি, দেখতেই পাচ্ছেন। আমের সাথে কিন্তু শিরাটাও চলে আসতেছে, একটু শিরাও এখানে নষ্ট হয় নাই। আমার এই রেসিপি ফলো করে আপনারা যদি এই কাশ্মীরি আমের আচারটা তৈরি করেন, ইনশাল্লাহ আপনাদের আচারটাও এতটা লোভনীয় আর পারফেক্ট হবে। আজ এখানেই বিদায় নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে বলবো একটা লাইক দিয়ে দিবেন, আর বেশি বেশি শেয়ার করবেন। আর আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন যে আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।